হাস করে একটা বিকট শব্দ হয়েছে জানলার পাশে। আমার ছেলে আমার ভাই বউ কিন্তু খালি বলছে যে তোমার মনটা খারাপ। আমার ভাই বউ কথা বলতেছে, আমি তো থাক তাহলে একটু খেলাধুলা করো। আমার ছেলে বউ বলতেছে আম্মা শব্দটা আমার কাছে কেমন লাগে, আমি সারাদিন পাশের ফ্ল্যাটে ময়লা ফেলাই। ও ফাল দিয়ে খাটে উঠতে বলে আম্মা তোমা। ও যখন তোমা বলছে তখন আমি বলছি কি তোমা, কি তোমা 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 কই, হ্যাঁ নাই ভাই বউ নাই। আমি নাতিকে কুলে নিছি, গেট পর্যন্ত গেছি, আমি আর কিছু বলতে পারি না। 4 দিন আমার নাকি কোনো সেন্স ছিল না, আমি খালি জায়নামাজ নিছি আর সেজদা দিছি। আমার মেয়ে ও ছাদ থেকে লাফ দিছে না, ও পড়ে গেছে না, শয়তানে ধাক্কা দিছে না, চশমা ছাড়া মাইগ্রেনের সমস্যা ছিল, চশমা ছাড়া কিছু চোখে দেখতো না। আমার ছাদ ছিল ফ্ল্যাট, এখন রাইয়া দিছে। এখন ও পড়ে গেছে না, ওর শয়তানে ফালাইছে না, ওর ওই রাত্রের মনের দুঃখ ছিল। আমি আর কিছু বলতে পারি না ভাই। আমি 4 দিন ফোন ইউজ করতো, ফোন ইউজ করতে একটা বাটন ফোন দিতাম রাবার দিয়ে পেঁচায়, আর এই টাচ ফোনটা আমার কাছে থাকে, বাসায় রেখে যেত। কলেজে খালি গেট থেকে বাইরে এসে কিনা এটা জানার জন্য বাটন ফোনটা, কিন্তু বাটন ফোনটা ডয়ের ছিল। আচ্ছা, ওর কি মানে পার্সোনাল ভাবে কোনো ফোন আসতো? না, সেটাও ছিল না। না। এখন এটার কোনো কারণ আজ পর্যন্ত আপনি জানেন না? না, আমি ওই যে একটাই জানি যে রাতে এই রাগারাগি করছে ওরা দুইজনে। এটা তো আসলে ওই ছেলের সাথে কারণ হতে পারে না। ওই ছেলের সাথে ও কথা বলতো, ওই ছেলের সাথে ও কথা বলতো। এখন জানি না আসলে এটা কেন হলো, কিভাবে হলো, কিন্তু আপনি যেটা বলছেন এটা কোনো কারণ না। কারণ রাত্রে রাগারাগি হয়েছে সে পরের দিন দুপুর 2টা পর্যন্ত। কারণ একটা মানুষের যদি রাগও থাকে, রাত্রে ঘুমালে তার রাগটা কমে যাওয়ার কথা, বা ওই টেনশনে তো তার সুইসাইড পর্যন্ত যাওয়ার কথা না। এখন হতে পারে অ্যাক্সিডেন্ট বাই হয়ে গেছে, বা পা পিছলে পড়ে যেতে পারে। আপনি বলছেন মাইগ্রেন সমস্যা, এটার জন্য হতে পারে। বা যদি কোনোভাবে তার রিলেশনশিপ থেকে থাকে, ওদিক থেকে কোনো প্রকার যদি তাকে হার্ট করা হয়। এখন জানি না এটা কি পরিস্থিতি, বা এটা নিয়ে কখনো কি মামলা হয়েছে? না, আমরা করতে আমার ছেলে মামলা মোকদ্দমা, একটা সাংবাদিক আপনি যে একটা ছবি তুলবেন লাশে, না আমার ছেলে কিচ্ছু করতে দেয়নি। আমার ছেলে 5 মিনিটের ভিতরে আমার মেয়ের মাটি দিচ্ছে, ওর বাবা লাশ নিয়ে গেছে। আমার 20 বছর আমার মেয়ের কিচ্ছু দেয় নাই। আমি যখন বউ হয়ে গেছি আমার মেয়ের লাশটা নিয়ে গেছে, আমার লাশটা আমার কষ্ট যে আমার আল্লাহ কেন সেদিন বোমা করে দিল। আমার মেয়ের লাশটা তার নামে কেন মাটি হইলো? মানে মাটি হচ্ছিল তো তার বাবা তো মানে মেয়ের লাশটা নিয়ে গেছে। আপনারা কি বাধা দেন? হ্যাঁ নাকি দাবা, আমার তো কেউ না, আমার ভাই বোন কেউ কিছু বলে নাই। আমার ছেলে বলছে আমার মেয়ের লাশের এখানে একটা সাংবাদিক কি আমাদের এলাকায় কেউ একটা ছবিও তুলতে দেয় না। আমার ছেলে বলছে আধা ঘন্টার ভিতরে বোনের মাটি হয়ে যাবে। যখন ছেলে শুনছে বোন পড়ে গেছে, সেদিন থেকে তো আমার ছেলে একদম হতাশ। এইটু ঘটনা থেকে আমার বোন মারা যায়, আমরা ড্রেসিং টেবিল সরাই বাবার কথা, আমরা খাট সরাই বাবার কথা, ডায়েরি পাইছি ঘরে, আমি থানায় জমা দিতে গেছিলাম। ডায়েরির ভিতরে শুধু বাবা 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 বাবা, তুমি ভালোবাসলা না, বাবা তুমি একটু নিলা না, বাবা তোমার ঘরের ফার্নিচার দিয়ে হাত দিলাম না, বাবা তোমার বাসাটা চিনলাম না, বাবা তোমার আর একটু দেখলাম না। দর্শক, ওনার গল্পে যতটুকু বোঝা গেছে, ওনার লাইফটা আসলে বিয়ের পর থেকে এখন পর্যন্ত আসলে খুব মর্মান্তিক। এখন উনি যতটুকু বলছে আমি জানি না কতটুকু সত্যি কথা ওনার, তবে একটা মানুষের চোখে পানি দেখে বোঝা যায় যে হ্যাঁ হতে পারে এটা সত্যি। কিন্তু ওনার উপরে কেন এত অত্যাচার, কেন জীবনটা ওনার অন্যদিকে চলে গেল? উনি একটা সক্ষম মেয়ে জন্ম দিল, আল্লাহ তাকে নিয়ে নিল। ওনার ভিতরে আসলে ধৈর্য শক্তি আল্লাহ দিয়েছে, উনি এখন পর্যন্ত টিকে আছে, আপনি রাখতে পারতাম না। তো সর্বোপরি হচ্ছে ওনার কাছে যে মেয়ের লাশটা সেটাও রাখতে দেওয়া হয় নাই। কেন রাখতে দেওয়া হয় নাই সেটা জানি না। সর্বোপরি এখন আপনি বর্তমান যে আপনার হাজবেন্ড আছে, আলহামদুলিল্লাহ আপনি খুশি? তার উপরে আমি খুশি, কিন্তু আমার মেয়ে যেদিন থেকে মারা গেছে সেদিন থেকে তার সাথে আমি সংসার করতেছি, কথা বলতেছি, খাওয়া দাওয়া করি, সব কিছু চলে। পৃথিবীর কেউ বুঝার না আমরা স্বামী স্ত্রী কিভাবে আছি। কিন্তু তারে দেখলে আমার খুব ভাবে মনে হয় সে যে বলছে কোনো বাজে মানুষ আমার ঘরে জায়গা হবে না, ওটা যে আমার মাথায় বাজে, আমি তারেও বুঝতে দিই না। সে তো আমার স্বামী, আমার আগের স্বামীর সাথে আমি সংসার করছি 9 বছরে, আমার 2টা বাচ্চা কাচ্চা, আর এখানে সংসার করতেছি আজকে 19 বছর। আমি তারে কিচ্ছুই বলি না। আমি যদি অত কষ্ট ওই ঘরে সহ্য করে আসতে পারি, আমার এই স্বামীর এতটুকু কেন আমি সহ্য করতে পারব না? সে তো বাবা হিসেবে শাসন করতে।
কিন্তু ভাই আমার ভিতরটা তো কেউ বুঝে না, সন্তান বুঝে না, স্বামী বুঝে না, আত্মীয় স্বজন কেউ বুঝে না যে আমি এই মেয়েরে কিভাবে চাই আনলাম আর আমি এই মেয়েরে কিভাবে হারাই ফেললাম। আমি এখন তো কথা বলতেছি, আমি 8 মাস কবরস্থান ছিলাম, আমার পেটে দাউদ হয়ে ভরে গেছিল। 8 মাস কবরস্থান, বৃষ্টিতে ভিজছি, রোদে পুড়ছি, আমার কোনো সেন্সই ছিল না যে আমি কবরস্থান আছি না আমি কোথায় আছি। 8 মাস পরে যায় আমার ছেলে একদিন আমার উঠায় নিয়ে আসলো, তখন ছেলেও আসে নাই। বাবা এমন ভাবে বুঝাইছে যে তোরা মার কাছে গেলে তুইও মরে যাবি, ওই জায়গায় যাওয়ালো যাইবো না, ওর সাথে মিশলে আমার সাথে কথা বলতে পারবি না। তখন ছেলেও 8 মাস আসে নাই। আমার আত্মীয় স্বজন সবাই বলছে ও পাগল হয়ে গেছে গা, ওরে আর কি করব। আর আমার যে বর্তমান হাজবেন্ড আছে তার ফ্যামিলিতে বলছে তোমার বউ পাগল হয়ে গেছে, ডিভোর্স দিয়ে দাও। আচ্ছা, যাই হোক, এখন বিষয়টা হচ্ছে আপনার গল্পটা শুনে বুঝতে পারতেছেন যে কতটা মর্মান্তিক ছিল। এখন গল্পটা সামনের দিকে আসলে এনার্জি কথা, আমার মনে হয় যে যদি আমি ভিডিওটা 3 ঘন্টাও রেকর্ডিং করি এটা শেষ শেষ করা হবে না, সম্ভব আমি বলছিলাম। তো আমি শর্টকাটে শেষ করার চেষ্টা করলাম। আর শেষ করব এর আগে একটা কথা আপনার কাছে জিজ্ঞেস করতে চাই যে আপনার যে সেই মানুষটা যার জন্য এত কষ্ট করেছেন, শত অত্যাচার করার পরেও, ডিভোর্স কাগজ পাওয়ার পরও তার সাথে আবার সংসার করার চেষ্টাটা ছিল, এবং আপনার মেয়েটা মারা যাওয়ার পরে তার লাশটা নিয়ে যাওয়া হয়েছে, তার উদ্দেশ্যে কিছু আপনি বলতে চান? তার উদ্দেশ্যে এটাই বলতে চাই যে আমি এত কষ্ট করে মেয়েটার মানুষ করছি, আমার মুখে কোনো জবান ছিল না। তার উচিত ছিল যে এই মানুষটা সুস্থ হওয়ার পরে আমি লাশটা নেই। আর আমার আত্মীয় স্বজনও তারে বাধা দেয় নাই যে আমার ছেলে বাবার সাথে আছে, তারা বাপ ছেলে যেটা করবো এটাই ওর জন্য ভালো। আমার আত্মীয় স্বজন বাধা দেয় না, এই কারণে আমি প্রথম স্টেপে তাদের কথা শুনি নাই। আমার স্বামীর সাথে আমি অনেকবার গেছি, আমার বিয়ে দেওয়ার, দ্বিতীয় বিয়ে দেওয়ার পরেও আমার স্বামীর আমি খুঁজতে গেছি। ওনার উদ্দেশ্যে কিছু বলেন, উনি যদি ভিডিওটা দেখে ইনশাআল্লাহ আপনার কথাগুলো শুনবে। আমার কথা শুনবো না এই কারণেই ওর ভিতরে কোনো মনুষ্যত্ব নাই। শুনুক বা না শুনুক, আপনার তার ওর খালি একটা কথা আমি জানাইতে চাই যে তুমি কোনোদিন জানতে চাইলা না যে আমার জীবনটারে শুরু করলা তুমি। হ্যাঁ, আমার জীবন শুরু করছো তুমি, তাহলে আমার ভিতরের কোনো কিছুই কি ওর মনে পড়ে না? আমার ভিতরের কোনো কিছু কি ও বুঝে না যে আমি একটা হাফ প্যান্ট পরা মেয়ের থেকে যে আমি ওরে বউ বানাইছি, মা বানাইছি? আসলে কতটা কষ্টে আসিল, কতটা কষ্টে। ওর কি উচিত ছিল না যে আমি এই লাশটা ফ্রিজিং করে একদিন রেখে আমি অন্তত পক্ষে বিউটি চেঞ্জটা আসার পরে আমি লাশটা নেই? আমি তো এই মেয়েটার কুরবানি দিতে চাইছিলাম, আর ও তো আল্লাহর কাছে চাইছে যে আমি তাহাজ্জুদ নামাজ পড়ে কই আল্লাহ তুমি আমার একটা মেয়ে দিও, কিন্তু ও উল্টা আমারে বলছে আমি বলে মেয়ের ধাক্কা দিয়ে ফালাই দিছি। আচ্ছা ভাই, আমি জানি না আপনি এই ভিডিওটা দেখবেন কিনা। আপনার ওয়াইফ যতটুকু কথা বলছে আসলে ওনার জায়গা থেকে বলছে, হয়তো আপনার সাথে কথা বলতে পারলেও হয়তো আপনিও কিছুটা বুঝাইতে পারতেন আমাকে যে হ্যাঁ আমার মধ্যে এই সমস্যাটা ছিল। সর্বোপরি উনি আপনার কখন খারাপ চায় না, ওনার একটা মনে কষ্ট, সেটা হচ্ছে উনি সেন্সলেস ছিল, ওনার মেয়ে লাস্ট দেখতে পারেন, হয়তো আপনি চাইলে এটা করতে পারতেন। তো যাই হোক, ওনার গল্পটা আসলে প্রিয় দর্শক বন্ধুরা আমি জানি না কেমন লেগেছে বা কতটুকু ভালো লাগাতে পারছি। ভালো লাগার জায়গাটা না, ওনার কষ্টটা উনি চেয়েছিল যে এই প্ল্যাটফর্মটায় উনি এসে কষ্টটা শেয়ার করবে। তো আমি জানি না কতটুকু আমি করতে পেরেছি ওনার জন্য, আর আমি নিজে ইমোশনাল হয়ে গেছি। তো সর্বোপরি আপু আপনার জন্য দোয়া এবং শুভকামনা, আর অবশ্যই নিজের দিকে খেয়াল রাখবেন। আপনি অনেক ধাক্কায় পড়া একটা মানুষ, নিজেকে নিজে ভালো রাখতে হবে।